আপনারা দেওয়াল ধুয়ে দেবেন, আমরা আবার লিখব। আপনারা আবার ধোবেন, আমরা আবার লিখব। আর শেষমেশ হয় হাঁপিয়ে গিয়ে নয় লজ্জা পেয়ে আপনারা ঠিক এক সময় ফিরে যাবেন। আর তারপর আমরা আবার লিখব। তা যতক্ষণ না এই দেওয়ালটা শুকোচ্ছে ততক্ষণ গল্প করা যাক তাহলে। এই ঘটনা সবাই দেখি, শিবেন এইভাবে কাজ করিতে থাকিলে স্ট্রাইক উহাদের পরে যাইবে। উহাদের স্ট্র্যাটেজি একদমই আলাদা। দেখি মেজো বৌদিদি, আপনারা এখনো ঘুমননি? তোমার শরীর ঠিক আছে তো ছোট দাদা? আর জ্বর টর আসেনি তো? না না মেজো বৌদিদি, জ্বরকে খুব একটা যত্নআত্তি না করলে জ্বর বেশিক্ষণ থাকতে চায় না। আচ্ছা বেশ, যাও এবার হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। শুভি, শুভি গাড়ির চাবি কেন এখন? তুমি কি আবার বেরোবে নাকি? না মেজো বৌদিদি, হরতালের সময় মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এই পরিষেবার জন্যই মেজদাদার গাড়িটা রাস্তায় রাখা থাকবে। শুধু মেজদাদাই নন, মেজদাদার মতো যারা যারা এই দেশকে ভালোবাসে, যাদের কাছে গাড়ি রয়েছে, তারা প্রত্যেকে গাড়ি দিয়ে সাহায্য করছে। জায়গায় জায়গায় একটা করে গাড়ি রাখা থাকবে। এ তো বেশ ভালো ব্যাপার, এতে মানুষ ক্ষুব্ধও হবেন না। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। আপনার কি মনে হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করতে এগিয়ে আসবে? মনের জোরটা তো জিয়ে রাখতে হবে সর্বাণী। আমরা জায়গায় জায়গায় আমাদের হরতালের পক্ষে যুক্তি দিয়ে প্রচার করছি। আশা করছি এই হরতাল সফল হবে। কাল আমিও যাব। আগে না, এটা অনেক ঝুঁকি আছে। কাল শুধু ছেলেরাই যাবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। কেন? স্বাধীনতা কি শুধু পুরুষরাই ভোগ করবে, মেয়েরা ভোগ করবে না? দেখুন, স্বাধীনতা ভোগ করতে গেলে তার জন্য লড়াইটাও তো ভাগ করে নিতে হবে। কথাটা আপনি মন্দ বলেননি, তবে কি জানেন তো, স্বাধীনতা আর হঠকারিতা এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। দেশকে স্বাধীন করার লক্ষ্যে পুরুষ মহিলা সবাই সামিল হচ্ছে। শুধু কাজের ধরনটা আলাদা করে নিলে হঠকারিতা এড়ানো যাবে। আর হ্যাঁ, কাল আপনাদেরও কাজ থাকবে, আমি সকালে জানিয়ে যাব। আপনি, মেজো বৌদিদি, আপনারা তৈরি থাকবেন। হরতাল আমরা কিছুতেই সাকসেসফুল হইতে দিব না। সমস্ত কিছু ন্যাচারাল হয়ে যাইবার পর আমাদের যা যা করা দরকার ছিল সবকিছু অ্যারেঞ্জ হইয়া গিয়েছে। স্যার, লাট ভবনের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর আপনার ডিরেকশন অনুযায়ী কালকে রাস্তায় গাড়িও থাকবে। ইংল্যান্ডের যুবরাজকে ওয়েলকাম করার জন্য যথেষ্ট পরিমাণে ফুল আর ইংল্যান্ডের পতাকারও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর যুবরাজ যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা আমি পরিষ্কার করিয়ে দিয়েছি স্যার। গুড। আই হোপ তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করিবে না। তোমাদের কাজে যেন কোনো রকম ফ্ল না থাকে। ইয়েস স্যার। স্যার, আমরা আপনার অর্ডার পালন করিব। প্রচার যেভাবে হইয়াছে তাহাতে প্রিন্সকে ওয়েলকাম করিবার কোনো প্রবলেম হইবে না স্যার।
আমাদের একটা মিস্টেক হইয়া গিয়েছে। আমরা যে জায়গায় ক্যাম্পেইন করিয়া আসিয়াছিলাম সেই জায়গায় গিয়া সুভাষ চন্দ্র বোস নিজে ক্যাম্পেইন করিয়া আসিয়াছে। স্যার, পিপলসদের মাইন্ড চেঞ্জ করিয়া দিয়েছে। দ্যাটস ওয়াই দে ডিড নট কাম। স্যার, আমাদের গভর্নমেন্ট কারের ব্যবস্থা ছিল, বাট সুভাষের গোটা টিম মানুষের কাছে গিয়া আস্ক করিয়াছে যে তাহাদের প্রয়োজন আছে কি। স্যার, তাহারা মানুষজনদের খুব কাছে ছিল। স্যার, স্যার, উই ডোন্ট হ্যাভ এনি আদার ক্লু। স্যার, আমরা সুভাষকে অ্যারেস্ট করতে পারি না? No. Absolutely not. সুভাষ যতক্ষণ না অ্যাটাক করিবে আমরা উহাকে অ্যারেস্ট করিব না। I will make a plan যাহাতে সুভাষ ফোরফ্রন্টে আসিতে কম্পেলড হয়। শিবেন, ইয়েস স্যার। আমি তোমাকে রেসপন্সিবিলিটি দিতেছি। ক্যালকাটাতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যতজন লিডার্স আছে তাদের অ্যাড্রেস আর নেম আমার চাই। ইয়েস স্যার। Under any circumstance, Subhash Chandra Bose ke আর progress করিতে দেওয়া চলিবে না। I won't allow him. কি বলবো মেজ দাদা, তুমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, তারপরেই প্রিন্স এডওয়ার্ড একেবারে আমাদের মুখোমুখি। তারপর আর কি, যা পরিকল্পনা হয়েছিল, আমরা গান ধরলাম। ওদের মুখগুলো না দেখার মতো হয়েছিল। তোমরা কিন্তু ভীষণ সাহস দেখিয়ে ফেলেছো সুভাষ। আমিও তো সেই কথাই বলছি। এখন এসব থাক, অনেক বাহাদুরি দেখিয়েছো। এবার মন দিয়ে খাও দেখি। হ্যাঁ দিদি, ওকে ভালো করে খাওয়া হতো। আমি না ওই ওভালটিন বলে একটা ড্রিঙ্ক এনে দেবো, ওটা খাই। রক্ষে করো মামা বাবু, আর উৎপাত বাড়াবেন না। আমরা বরং ছোট দাদাকে ছাতুই গুলে দেব। ছাতু খেয়ে আমার কিছু হবে না সেজ বৌদিদি। দেখছো তো, শরীরের যত্ন না নিয়ে নিয়ে শরীরটা এমনি ভেঙে যাচ্ছে। মা, আমাকে বেশি করে মাছ মাংস দাও তো, আর খাবার পরে মিষ্টিও দেবে। আর সামনেই তো আমার জন্মদিন, ভালো করে গুড়ের পায়েস রান্না করতে হবে কিন্তু। মা, সুবি কি এত বড় হয়েও আমার হাতে কানমোলা খাবে? দেখো, তোমারই তো ভাই, যদি একটু শাসন করতে পারো। বাপ মা সকলেই তো হার মেনেছে, এবার দেখ তোর ডাক্তারি দিয়ে ওকে সায়স্তা করতে পারিস কিনা। নাও নতুন দাদা, মূল্য দাও আমার কান। এ দেখো, আমি কান বাড়িয়ে দিয়েছি। থাক, হয়েছে। দেখেছো মেজ দাদা, গান্ধীজি কি বিচক্ষণ মানুষ। উনি সঠিক বলেছেন, এটাই তো সঠিক পথ। আমি কান বাড়িয়ে দিলাম, আর নতুন দাদার আমার কান মোলার ইচ্ছেটাও চলে গেল। তবে রে, দেখি 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 দেখি, মাঠ এসে গেছে, যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। বেঁচে গেলি। আজ মেজে বৌদি ছিল বলে তুই বেঁচে গেলি। তা সুভাষ, এরপর তোমাদের অসহযোগ আন্দোলনের পরবর্তী পরিকল্পনা কি? এখনো কিছু ঠিক হয়নি বাবা। মিটিং আলোচনা নিশ্চয়ই হবে। এত বড় একটা অপমান সহ্য করে পুলিশ নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। ওরা পাল্টা কিছু একটা করবে, আর তারপরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।
আর খাদি বিক্রি যেমন চলছে তেমনটাই চলবে। পুলিশ কি করতে পারে? হেমন্ত, পোস্টারগুলো লেখা হয়ে গেছে তোমার? কি হলো ভাই, কোনো দুশ্চিন্তায় পড়লে মনে হচ্ছে? আমি শুধু একটাই কথা ভাবছি সুভাষ, এত কিছু করে আদৌ কি কোনো কাজ হবে? পুলিশ তো সবসময় অকারণে অত্যাচার করেছে। এ কথা কেন বলছো হেমন্ত? দেখো প্রতুল, পুলিশ তখনই অত্যাচার করেছে যখন মানুষ পাল্টা আঘাত এনেছে। আমরা এখন সবকিছু সহ্য করছি, তাই পুলিশ কিছু বলছে না। কিন্তু পুলিশ যদি তার পরিকল্পনা বদল করে, যদি অত্যাচার শুরু করে, তখন আমরা কি করব? আমরা তো না সশস্ত্র না নিরস্ত্র। অহিংসা হেরে যাবে বলছো? দেখো হেমন্ত, অহিংসা সত্যিই কাজে আসবে কি নাই প্রশ্নটা প্রথম আমার মনেও এসেছিল, কিন্তু তারপর কাজের মধ্যে দিয়েই তো দেখছি যে অহিংসা সত্যি কত বড় অস্ত্র। তোমার সেটা মনে হচ্ছে না হেমন্ত? মনে হচ্ছে সুভাষ, কিন্তু এই অহিংস আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আন্দোলনের ভবিষ্যৎ তো আমরা ঠিক করব হেমন্ত। যখন মনে হবে যে এই পথে সাফল্য আসবে না, তখন আমরা নতুন পথের সন্ধান করব। কিন্তু ভাই, এখন যখন বিশ্বাস করে এই পথে এগোচ্ছি, তখন আর মনে কোনো সংশয় রেখো না। কারণ মনে সংশয় নিয়ে কিন্তু আমরা আমাদের সমস্তটা উজাড় করে কাজ করতে পারবো না। তাই বলছি, ভরসা রাখো। আমাদের প্রত্যেককে ভরসা রাখতে হবে। সাফল্য ঠিক আসবে। কি আশ্চর্য, কলমটা এখানে রেখে গেলাম। বানিমা, আমাকে একটা কলম দিবি, আমি কলমটা পাচ্ছি না। ওই তো আমার ব্যাগে আছে। ও আচ্ছা, ঠিক আছে। সর্বনাশ, ব্যাগের মধ্যে তো খাদির রুমাল আছে। আমি খুঁজে দিচ্ছি বাবা। কি ব্যাপার, এরকম ভাবে ব্যাগটা কেড়ে নিলি? খাপাচ্ছিস বা কেন? তুই তো বললি ওর মধ্যে কলমটা আছে। হ্যাঁ, কলমের কথা বলতেই মনে পড়লো। আমার প্রিয় কলমটা বোধহয় আমি কলেজে ফেলে এসেছি বাবা। কোনো কিছুই তোর খেয়াল থাকে না। ইস, অত ভালো কলমটা হারিয়ে ফেললাম। আজকেই আমি আমার আর তোর জন্য কলম কিনে নেবো রাস্তা থেকে। তুই এক কাজ কর, ওই যা যা গোছানোর আছে গুছিয়ে নে, অফিস যাওয়ার সময় তোকে কলেজে ছেড়ে দেবো, ঠিক আছে? বেশি কিছু নেওয়ার নেই বাবা। একটা জিনিসই প্রয়োজনীয়, নেওয়া হয়ে গেছে। সুভাষ, সকলে এসে পড়েছে, এবার কর্মসূচিটা বলে দাও। সকলে প্রস্তুত তো?
আমরা সবাই এখান থেকে হেঁটে লাট ভবনে পৌঁছবো, আর তারপর সবাই মিলে একসাথে প্রিন্স এডওয়ার্ডকে কালো পতাকা দেখাবো। একসাথে এত লোককে দেখলে পুলিশ আমাদের আটকাতে পারে। অতএব আমরা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যাব, আর যেভাবেই হোক লাট ভবনে পৌঁছবো। সবাই আলাদা আলাদা ভাবে পৌঁছলে পুলিশের পক্ষে আমাদের আটকানো সম্ভব হবে না। চলো। If the prince starts using khadi, then everyone will start using khadi, Your Majesty. Would you like to buy this khadi handkerchief? তুমি প্রিন্সকে খাদি অফার করিতেছো? The king pays honor to all, and he is gifted in return. Just get out. Shiben, throw everybody out of this room. Out, out, get out, get out, get out. Get out. বেরোন আপনারা, বেরোন, আউট, বেরোন বলছি। ভারতীয়রা বিলিতি জিনিস ব্যবহার করা বন্ধ করে দিয়েছে সাহেব। এটা তারই ফল। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদির রবি Tell me, what's happening here? I want to see. Sir, there's no need, sir. Sir, they are notorious people. I will take care of them. I will take care. Sir. তব করুণার অনুরাগে নিভৃত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে কি ব্যাপার সুভাষ, এসব কি হচ্ছে? বানি প্রিন্সকে খাদি বিক্রি করার চেষ্টা করেছে হেমন্ত, আর তারপর এই দৃশ্য তো স্বাভাবিক।
সুভাষ, সুভাষ তাকিয়ে দেখো অস্বাভাবিক দৃশ্য। জেলে যাওয়াটা তোমরা কেউ খারাপ চোখে দেখতেই চাইছো না, উল্টে খুঁজে খুঁজে জেলের কোনটা ভালো সেইটা বের করছো। এই এখনো যদি তোমাদের এই ভাবনার বদল না হয় না, তাহলে দেখবে ভবিষ্যতে এ দিন অনেকবার দেখতে হবে, অনেকবার দেখতে হবে। পিসি দিদিমা ঠিকই বলেছে, এতে সুবীর জেদ আরো বাড়বে। ও বেরিয়ে এসে হয়তো এমন কিছু করবে, ধরা পড়লে সেই শাস্তি কিন্তু আরো কঠিন হতে পারে। ক্ষমা করো ঈশ্বর, সুবীর কোনোদিনও বদলাবে না। সুবীর জন্য মায়ের মানসিক প্রস্তুতি দরকার। কাকিমা যদি আপনার কথা শুনে কয়েকদিন আমাদের কাপড় মেশানো ভাত খাওয়াটা অভ্যেস করিয়ে দিতেন, তাহলে আজ আমাদের খাওয়ার আগে এত চিন্তা করতে হতো না। এরকম হঠাৎ প্রাপ্তি তো ভালো সুভাষ। বাড়িতে বসে জেলের খাবার খাওয়ার মহড়া না দিয়ে এখানে সরাসরি 6 মাসের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। এই জীবনেতে আরো অনেকবার হাজতবাস কপালে লেখা আছে। এটাই তো পরম সৌভাগ্যের কথা। এদের মধ্যে সুভাষ কোনজন? শুনেছি এই বয়সে খুব সাহসী। আমাদের মধ্যে সুভাষকে চিনতে পারছেন না? না। সুভাষ, এনারা তোমার সঙ্গে আলাপ করতে চান। নমস্কার। আসুন, আপনি আগে খাবার নিন। না না, তা কি করে হয়? আপনারা আগে আছেন, আপনারা নিন, তারপর আমরা নেব। আপনি এক কাজ করুন না, আমায় দিন, আমি দুজনের খাবার নিয়ে আসছি। না না সুভাষ, আমি নিজেই। দিন না, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। কি ভাত এত অপরিষ্কার কেন? আর এই যে সবজিটা, কোনটা যে কাটা হয়েছে কোনটা যে গোটা রয়েছে সেটাই তো বোঝা দেয়। এই খাবার মানুষ খাবে কেন? কয়েকদিন এখানে থাকুন না, বুঝতে পারবেন। এটা এখানকার দস্তুর। আজ মুখে অভিযোগ করলাম, এরপর লিখিত অভিযোগ জানাবো। আর তারপরেও যদি এই দস্তুর না বদলায়, তাহলে এই জেলের পরিবেশটা কিন্তু বদলে যাবে। তৈরি থাকবেন। জেলে যে আপ্যায়ন করে পোলাও খাওয়ায় না, সেটা আমিও জানি, কিন্তু এই যে ভাতটা সবজিটা রান্না হয়েছে, এটাই ভালো করে খাওয়া যায় যদি রান্নাটা একটু যত্ন করে করা হয়। সাহেবদের জানিয়ে দেবেন, কয়েদিরাও মানুষ,
কেউ অপরাধ করলে আইন অনুযায়ী জেল খেটে শাস্তি পাচ্ছে, কিন্তু এইভাবে খাওয়ার শাস্তি দেওয়ার অধিকার কিন্তু আপনাদের নেই, আর এটা আমরা কোনোদিনও মেনে নেব না। নিজের অভ্যেস না বদলে জেলের নিয়ম পাল্টে দেবে সুভাষ? ব্রিটিশ সরকার আমাদের দেশের মাটিতে জেল বানিয়ে ওদের বিরুদ্ধে যাওয়া মানুষগুলোকে গ্রেপ্তার করে এইভাবে খাওয়ার শাস্তি দেবে, এটা আমি কোনোদিনও চুপ করে মেনে নিতে পারবো না। এই বিদেশিরা আমাদের উপর অত্যাচার করছে, তারপর যখন দেখি এই ব্রিটিশদের কাছেই গ্রহণযোগ্য হওয়ার জন্য ভারতীয়রাই ভারতীয়দের উপর অত্যাচার করছে, তখন সেটা সহ্য করাটা আরো কষ্টকর হয়ে যায়। আমরা নিজেদের কথাই নিজেরা ভাবি না, কোনো দায়বদ্ধতা, সহানুভূতি, সহমর্মিতা না থাকলে কি করে স্বাধীন হব আমরা? ছোট দাদা, মেজভূতি দি, মেজ দাদা, মা কেমন আছেন? খুব কান্নাকাটি করছেন না? বাবা ঠিক আছেন তো? একজন মায়ের পক্ষে যেভাবে থাকা সম্ভব, মা তেমনই আছেন ছোট দাদা। বাবা মশাইও তেমনই আছেন। তুমি ভালো আছো মেজ দাদা? আমার মেজ দাদার কাছে আমি কি আমি জানি। তোমার মেজ দাদা বাবা মশাই আর মাকে বোঝানোর চেষ্টা করছে। মিস্টার সুভাষ চন্দ্র বোস, ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কাজ করার জন্য মিস্টার চিত্তরঞ্জন দাসের সঙ্গে তোমাকেও অ্যারেস্ট করা হচ্ছে। চিন্তা কেন করছো মা? দেশের জন্য এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। জন্মদিনে এটাই হলো আমার সবচেয়ে বড় উপহার। নিজেকে দেশের জন্য অর্পণ করলাম আমি। সুভাষের মাস্টারমশাইয়ের চিঠি এসছে। বেনি মাধব বাবুর চিঠি প্রত্যেক মাসে নিয়ম করে আসে, কোনো মাসেই বাদ যায় না। সুভাষ এত বড় হয়ে গেল, তাতেও সম্পর্কটা এখনো অটুট রয়ে গেছে। এবারে চিঠিটা হয়তো একটু অন্যরকম ছিল, হয়তো জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে। হতে পারে। এই চিঠিটা ঠিক এমনি ভাবেই রেখে দাও প্রভা। পরের বার এ বাড়ি থেকে সুভাষের সাথে দেখা করতে যে যাবে তার হাত দিয়ে পাঠিয়ে দিও।
আমার হাতের তৈরি পায়েসটা পর্যন্ত ছেলেটা খেয়ে যেতে পারলো না। সুভাষের সঙ্গে দেখা করতে যেতে চাইছো, তাই তো? বাইরের খাবার নিয়ে যাওয়ার নিয়ম নেই প্রভা। আপনি চান না না আমি ওর সঙ্গে দেখা করতে যাই? কি করব বলুন, মা তো ইচ্ছে তো করে। বীর সন্তানের মা হওয়া খুব কষ্টের প্রভা। কষ্ট হয় জানি, কিন্তু গর্বে বুকটা তো ভরে ওঠে, তাই না? আপনার ইচ্ছে করছে না ওর সঙ্গে দেখা করতে? করছে, ভীষণভাবে করছে প্রভা। তবে আমি সুভাষের মনোবল ভেঙে দিতে চাই না।